বিয়ে করবে না বিধায় বাসা থেকে পালিয়ে আসা ঝিলের সেই বিয়েটা হয়েই গেল, তা ও কিছু নিচের থেকে 10 বছরের বড় একজনের সাথে। মাথায় ব্যান্ডেজ নিয়ে হাঁটুতে মুখ গুজে জড়সড় হয়ে বসে আছে ঝিল, আর তার থেকে ঠিক গুনে গুনে 3 ফুট দূরত্বে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে অভিনব। কি থেকে কি হয়ে গেল? গ্রামের মানুষের চিন্তা ভাবনা এতটা বিকৃত হবে তা জানা ছিল না ওর। কয়েক ঘন্টা আগের ঘটনা। ইউএসএ থেকে ট্রাভেলিং এর জন্য বিডিতে এসেছে অভিনব, তবে আরও একটা বিশেষ উদ্দেশ্য আছে। কুমিল্লা রোড দিয়ে কার ড্রাইভ করছিল ও। আচমকা একটি মেয়ে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে। অভিনব ঠিক সময়ে ব্রেক কষেছিল বলে বেঁচে যায় ঝিল, তবে ঝিলের কাছে এসে কিছু বলার পূর্বেই আধো আধো চোখে জ্ঞান হারায়। অভিনব পানির ছিটে দিলেও পুরোপুরি জ্ঞান ফেরে না মেয়েটির। চারপাশটা জঙ্গলে ঘেরা, দূর দূরান্তে শুধুই গাছ আর গাছ। অভিনব গুগল ম্যাপে লোকেশন দেখে নেয়। এখান থেকে হসপিটাল বহু দূরে, আর ঝিলের মাথা থেকে রক্ত ঝরছিল খুব। তাই সে কিছু না ভেবে ঝিলকে পাজা কোলে করে নিয়ে গ্রামের ভিতরে চলে আসে। গ্রামের দিকটাই রাত 9টা, মানে অনেক রাত্রি। অভিনব একটা বাড়ির কাছে গিয়ে নক করে। কয়েকবার নক করার পরই একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দেন। অভিনবকে দেখে সামান্য চমকে ওঠেন। বিদেশিদের মতো দেখতে যুবক ছেলে তার বাড়িতে কি দরকারে আসতে পারে? ঘরে তার যুবতী মেয়েরা আছে, স্বামী মারা গেছেন কয়েক বছর হলো। অভিনব অনুনয়ের স্বরে বলে, মাফ করবেন এত রাতে ডিস্টার্ব করার জন্য, আমি খুব বিপদে পড়েছি, যদি সাহায্য করতেন। ভদ্র মহিলা গলা ছেড়ে বললেন, কি সাহায্য করতাম? অভিনব অন্ধকার থেকে একটু আলোর কাছে আসতেই মহিলার চোখ যায় অভিনবর কোলে থাকা ঝিলের দিকে। উনি উল্টো পাল্টা কিছু ভেবে চিৎকার করে ফেলেন। সঙ্গে সঙ্গে আশেপাশের বাসা থেকে লোকজন চলে আসেন। সবাই কানা ঘুষা শুরু করে দেয়। অভিনব ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে, সেই দিকে পাত্তা দিল না। খানিকটা চিৎকার করেই বলল, আমার কথাটা শুনুন প্লিজ, মেয়েটা আঘাতপ্রাপ্ত, প্রাথমিক চিকিৎসার প্রয়োজন, না হলে কিছু হয়ে যেতে পারে। একজন লোক এগিয়ে আসেন। বোধহয় গ্রামের গণ্যমান্য ব্যক্তি হবেন। অভিনবকে ভালো করে দেখে রুষ্ট গলাতে বললেন, চলো আমার সাথে। ঝিলকে কোলে নিয়ে লোকটার পিছু পিছু চলল ও। দোতলা দালান বাড়ি, তবে ছোটখাটো দালান। লোকটা একটা ঘর দেখিয়ে দিল। অভিনব ঝিলকে নিয়ে বেডে শুইয়ে দেয়। তারপর ঝিলের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বলল, আঙ্কেল, তুলো আর একটু গরম পানি হবে? লোকটা ইশারা করে তার স্ত্রীকে গরম পানি আর তুলো আনতে পাঠালেন। অভিনব ঝিলের দিকে তাকিয়ে দেখল মেয়েটার কপালে আছড়ে পড়া চুলগুলো রক্তে লেপ্টে আছে। মুখটা শুষ্ক, সারা শরীর ঘামে একাকার। ভদ্রমহিলা গরম পানি আর তুলো এনে দিতেই অভিনব খুব যত্ন করে পরিষ্কার করে দিল। তবে ক্ষত স্থান থেকে রক্ত বের হতে লাগলো বিরতিহীন। অভিনবর কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হলো। ভদ্রলোক গ্রামের হাতুড়ি ডক্টরকে খবর পাঠিয়েছেন। তিনি এসে ঝিলের মাথায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। ঝিলকে ইঞ্জেকশন পুশ করাতে তখন বেঘরে ঘুমোচ্ছে ও। অভিনব ক্লান্ত নিঃশ্বাস ফেলে ভদ্রলোককে ধন্যবাদ জানালো। ভদ্রলোক কিছুক্ষণ ভ্রু কুঁচকে থেকে বললেন, আমার সাথে একটু বাইরে আসো। কিন্তু উনি? সমস্যা নেই, আমার স্ত্রী আছে এখানে। অভিনব গরম নিঃশ্বাস ফেলে ভদ্রলোকের সাথে বাইরে গেল। অভিনব লক্ষ্য করল ভদ্রলোকের মুখটা বেশ গম্ভীর। ভদ্রলোক গলা ছেড়ে প্রশ্ন ছুড়লেন, নাম কি তোমার? অভিনব সরকার, ইহান। বাসা? আমি ইউএসএ থেকে ট্যুরে বিডিতে এসেছি। ভদ্রলোক সামান্য অবাক হলেন। অবশ্য অভিনবকে দেখতে বিদেশিদের মতোই লাগে। দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোক আবার বললেন, মেয়েটা তোমার কি হয়? আসলে আমি কুমিল্লা রোড দিয়ে ড্রাইভ করছিলাম, হঠাৎ করে মেয়েটা আমার গাড়ির কাছে এসে পড়ল। ভদ্রলোক নাকমুখ কুঁচকে নিলেন। অভিনবর কথা ঠিক ওনার পছন্দ হলো না। আর কোনো প্রশ্ন না করে উনি অভিনবকে ঘরে পাঠালেন। ওনার বাসার সম্মুখে অনেক লোকজন জড়ো হয়েছে। পুরো গ্রামে ছেয়ে গেছে একটা যুবক ছেলে যুবতী মেয়েকে কোলে নিয়ে গ্রামে ঢুকেছে। ভদ্রলোকের বাড়িতে গ্রামের কয়েকজন মুরব্বীরাও দেখা মিলল। তারা সবাই মিলে আলোচনা করলেন। আশেপাশের সকলে নানা কথা বলছে। অবশ্য আজকাল ছেলে মেয়েদের বিশ্বাস করা যায় না। অভিনব ঝিলের পাশে বসে ফোন স্ক্রল করছে। এখানে নেটওয়ার্ক নেই।
বিরক্ত হলো ও। ভদ্রলোক ঘরে ঢুকতেই অভিনব উঠে দাঁড়ালো। ভদ্রলোক কিছুটা বিব্রত বোধ করে শান্ত স্বরেই বলল, শোনো বাবা, আমরা জানি না কি সত্যি কি মিথ্যা, তবে গ্রামের কেউই যুবক যুবতীকে এইভাবে সহজভাবে নিতে পারছে না। কানাঘোষা করছে নানান কথা। আমি তোমার পক্ষ নিয়েছিলাম, কিন্তু সবার যুক্তির কাছে আমাকে নত হতে হয়েছে। অভিনব কিছু বুঝে উঠতে পারল না। সব যেন ওর মাথার উপর দিয়ে গেল। অভিনব ধীর কণ্ঠে বলল, আঙ্কেল, ক্লিয়ার করে বলুন, কি হয়েছে কি? ভদ্রলোক ফোঁস করে দম ফেললেন। কেন জানি অভিনবকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে খুব। অভিনবকে ইশারা করে বাইরে আসতে বললেন। অভিনব ভ্রুযুগল কুঞ্চিত করে বাইরে আসলো। আশেপাশে প্রচুর মানুষের ভিড়, যেন কোনো মেলার হাট বসেছে। কয়েকটা লোক বলছে, ওই যে পোলাটা আইছে, কি সুন্দর দেখতে, তবে সুন্দর পোলারাই এইসব আকাম কুকাম করে। অভিনব নাক মুখ কুচকে নিল। কি সব মুখের ভাষা! কয়েকজন লোক এসে অভিনবকে নানান প্রশ্ন করল। অভিনব যথাযথ উত্তর করল। একজন বৃদ্ধ লোক তো পানের পিক ফেলে বললেন, গ্রামের একটা নিয়ম আছে, তোমরা কথা কেউ বিশ্বাস করতেছো না। সবাই মায়াটার নামে কুকিচ্ছা করতেছে। আসলে অহন তো দেখা যায় যুবক যুবতীরা বাসা থেকে পালাই খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায়। অহন তোমাকে বিশ্বাস করি কেমনে? তুমি তো আবার কইলা তুমি ওই দেশের মানুষ না, আর বিদেশ থেকে আসা অনেক পোলারা কুকাম করে। অহন আমরা সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছি। অভিনব মনোযোগ দিয়ে প্রতিটা কথা শুনল। ব্যগ্র কণ্ঠে বলল, দাদা, আমি তো সত্যি কথাই বলছি। আপনারা যেমন ভাবছেন তেমন কিছু না। আমি তো মনুষ্যতার খাতিরে মেয়েটাকে তুলে আনলাম। একজন মহিলা চাপা কণ্ঠে বললেন, ধরা পড়লে কত কথাই কয় সবাই। মাইয়াডা হয়তো যাইবার চাইছিল গা, তখনই কোনো দুর্ঘটনায় মাথা ব্যথা পাইছে। যা কিছু ঘটে তার কিছু তো বটে, তাই না? আন্টি, আমার কথা। সবাই মহিলার কথায় গলা খাকারি দিয়ে সায় দিল। মহিলা প্রশস্ত হাসলেন, যেন কোনো বিশ্ব জয় করেছেন। অভিনব বারবার একই কথা বলে যাচ্ছে, কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করছে না। ফোনের নেটওয়ার্কও নেই। বারবার বলার পরও কেউ কোনো কথা শুনল না। সবার মতে কলঙ্ক যা হবার তা হয়েছে। এখন বিয়ে দিয়ে দিলে গ্রামের কোনো ক্ষতি হবে না। বিয়ের কথাতে অভিনব চমকে তাকালো। উঁচু কণ্ঠে বলল, এভাবে আপনারা কারো বিয়ে দিতে পারেন না, এটা অন্যায়। অভিনবর কথায় কেউ পাত্তা না দিয়ে গ্রামের হুজুরকে ডাকলেন। হুজুর কাজীর কাজও করেন। ওনার কাছে কাগজপত্র সবই আছে। অভিনব বারবার বলল, একবার বোঝার চেষ্টা করুন, কিন্তু কেউ কোনো কথা শুনল না। ঘণ্টাখানেক বাদেই ঝিলের ঘুম ভাঙল। মাথা চেপে ধরে উঠে বসল। চোখ খুলতেই একগাদা মানুষকে দেখতে পেয়ে ভড়কে গেল। ভদ্রমহিলা আশ্বস্ত করে বললেন, ও ঠিক আছে, ঝিলের মাথার উপর দিয়ে সব যাচ্ছে। সবাই কি বলছে এসব? ওর বিয়ে? ফোনটা দৌড়ানোর সময় পড়ে গেছে। ব্যাগে শুধু নিচের কার্ডটা আছে, তবে কোনো নাম্বারও নেই। একই ঝামেলা হলো। ঝিলের সামনে অভিনবকে আনা হলো। অভিনবকে এক পলক দেখে অন্যদিকে তাকিয়ে রইল ঝিল। একে তো জ্ঞান হারানোর সময় দেখেছিল। কিছু বলার সুযোগ না দিয়েই ওদের বিয়েটা হয়ে গেল। সিনেমায় দেখেছিল এমন, কিন্তু ওর জীবনেই এসব ঘটে গেল। ঝিল মাথা নিচু করে খাপটি মেরে বসে আছে। ভয়ে একদম চুপসে গেছে। অভিনব হালকা কেশে ঝিলের মনোযোগ নিয়ে নিল। ঝিল মাথা উঁচু করে তাকালো। অভিনব লম্বা করে দম নিয়ে বলল, আপনাকে কিছু বলার ছিল। ঝিল শুকনো ঢোক গিলে বলল। অভিনব কিছু বলবে তার আগেই গলা উঁচিয়ে বলল, দেখুন, আপনি কে আমি জানি না, জানতেও চাই না। আমাকে সাহায্য করেছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। গ্রামের মানুষের উগ্র চিন্তাতে একটু আগে যা হয়ে গেল তা আমি মানি না। এখন আপনি যদি অধিকার নিয়ে আমার সাথে জোরাজুরি করতে চান, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। অভিনবর ভ্রুযুগল আড়াআড়ি হয়ে কুঁচকে গেল। বাংলার বহুল প্রচলিত সেই প্রবাদটা মনে পড়ে গেল, যার জন্য করি চুরি সেই বলে চোর। অভিনবর ভেতর থেকে কেবল দীর্ঘশ্বাস এলো। ঝিল বেডের কোণে গিয়ে জড়সড় হয়ে বসে আছে। ভয় পেয়েছে অনেকটা, তা মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছে। অভিনব লম্বা করে শ্বাস নিয়ে নিজেকে তথস্থ করে বলল, আপনি ভয় পাবেন না, আমি তেমন কিছুই করব না। শুধুমাত্র কয়েকটা কথা জানার ছিল। আপনি আমার গাড়ির সামনে ওইভাবে দৌড়ে এসে পড়লেন কেন?
অভিনবর কণ্ঠে ঝিল তাকালো। বিয়ের ঘণ্টা খানেক হলেও অভিনবকে ভালো করে দেখেনি ও। অভিনবর দিকে ভালো মতে তাকিয়ে পর্যবেক্ষণ করলো। লম্বাটে সুঠাম দেহের মানুষ অভিনব। ধূসর রঙের একটা শার্ট পরে আছে, সাথে সাদা কালো মিশ্রণের ব্লেজার। চুলগুলো সিল্কি, চোখের পাপড়ি ঘন, আর অতিরিক্ত ফর্সা চেহারায় বিদেশিদের মতো ভাব। অভিনব যদি বাংলাতে কথা না বলতো তাহলে কেউই বিশ্বাস করতো না যে এই ছেলেটা বাঙালি। দয়া করে আমাকে প্রথম থেকে শেষ অবধি সমস্তটা বলবেন। অভিনবর কথাতে ঝিল সামান্য চমকালো। মনকে শক্ত লম্বা করে দম নিয়ে বলল, আসলে আমার বাবা কাকারা আমার বিয়ে দিতে চাচ্ছিল, আর তাই আমি পালিয়ে এসেছি। চট্টগ্রাম যাচ্ছিলাম, ক্লান্ত থাকাতে বাসেই ঘুমিয়ে পড়েছিলাম। পানির ছিটেতে চোখ খুলে তাকাই আমি, তখন দেখি 3 জোড়া চোখ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ভয় পেয়ে যাই আমি, আশেপাশে কাউকে না দেখতে পেয়ে চেঁচিয়ে উঠি। লোকগুলো বিকৃতি হেসে আমার দিকে এগিয়ে আসে। জোড়াজুড়ি করার চেষ্টা করতেই সেফটি পিন দিয়ে আঘাত করি। লোকগুলোর হাত আলগা হতেই বাস থেকে নেমে যাই, কিন্তু একজন এসে ধরে ফেলে। হাঁটু দিয়ে ওই লোককে আঘাত করি। ব্যথায় লুটিয়ে পড়লেই দৌড়তে যাই, কিন্তু অন্য দুটো লোক আবার ধরে ফেলে। ধস্তাধস্তিতে ব্যাগ থেকে ফোনটা পড়ে যায়। কোনো মতে ওদের ধাক্কা মেরে পালিয়ে যাই আমি। কোনো দিকে না তাকে দৌড়তে থাকি, আর তখনই আপনি আমার গাড়ির সামনে এসে লুটিয়ে পড়েন। ঠিক মতো ব্রেক না কষলে এখন আপনি বেঁচে থাকতেন না। যাই হোক, যা হবার তা তো হয়ে গেছে। এখন আপনাকে ঠিকঠাক বাসাতে পৌঁছে দিতে পারলেই হয়। আপনি আমাকে ভয় পাবেন না প্লিজ। অভিনবর কথাতে লজ্জা পেল ঝিল। অভিনবর মোলায়েম কণ্ঠের উত্তাল ফেলে বলল, বাসা কোথায় আপনার? মির্জাপুর। আচ্ছা, রেস্ট নিন। ঝিল কিছু বলল না, বেডের কোণেই গুটিসুটি মেরে বসে রইল। মাঝে মাঝে আর চোখে অভিনবকে দেখে যাচ্ছে। অভিনবর ভিতর থেকে উত্তপ্ত শ্বাস আসে শুধু। ভারী হয় ভেতর ঘর। মেয়েটা এতটাই ভয় পেয়েছে যে ওকে বাঁচালো তাকেই বিশ্বাস করতে পারছে না। অভিনব ফোন হাতে ব্যস্ত হয়ে পড়ল। নেটওয়ার্ক নেই। নেটওয়ার্কটা থাকলে এত কিছু হতো না। ব্যর্থ চেষ্টা শেষে অভিনব ঘুরে তাকালো। ঝিল এখনো গুটিসুটি মেরে আছে। দরজায় নখ পড়তেই অভিনব লম্বা করে শ্বাস নিয়ে নিজেকে পরিপাটি করে নিয়ে দরজা খুলে দিল। ভদ্রমহিলা মৃদু হেসে টেবিলে খাবার রেখে অভিনবকে বললেন, যা হবার তা হয়ে গেছে বাবা, মায়াডা ভয় পাইছে অনেক, বউডারে দেখা রাখো। অভিনব সম্মতি জানাতেই ভদ্রমহিলা চলে গেলেন। না চাইতেও মেয়েটি ওর বউ হয়ে গেছে। কি আশ্চর্য সত্য। দীর্ঘশ্বাস ফেলে এক প্লেট খাবার ঝিলের দিকে এগিয়ে দিয়ে বলল অভিনব, খাবারটা খেয়ে নিন। ঝিল অসম্মতি জানালো। অভিনব তপ্ত শ্বাস ফেলল আবার। মেয়েটাকে বাঁচানোর পরও মেয়েটা ওকে বিশ্বাস করে উঠতে পারল না। অভিনব গলা ছেড়ে নরম গলায় বলল, আমাকে বিশ্বাস নাই বা করলেন, খাবারটা তো আন্টি দিয়ে গেলেন। উনি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু মেশাননি। অভিনবর কথাতে লজ্জা পেল ঝিল। খাবারটা নিয়ে এক সাইড করে বসল। ওর আচরণে অভিনব অবাক হয়নি। আজকাল কাউকে বিশ্বাস করা ঠিক নয় যে, তো ভিতরটা লজ্জায় ফেলল ওকে। একটা অজানা মেয়ে ওর সম্পর্কে কি ভাবছে। পাশে তাকালো অভিনব। সন্ধ্যাতে খেয়েছে তাই তেমন খিদে নেই ওর। তবে ঝিল এখন গোগ্রাসে গিলতে লাগলো। অভিনবর ভিতর থেকে এক ফালি দীর্ঘশ্বাস বের হলো। এই পিচ্ছি মেয়েটা নাকি ওর বউ। কয়েক ঘন্টার দেখার পরই একটা নাবালিকা ওর বউ হয়ে গেল। মুখ ভর্তি তাচ্ছিল্য হাসল অভিনব। তার 27 বছরের দীর্ঘ জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। ঘটার কথাও নয়। মানুষের বিয়ে হয় বা কতবার। তবে বলতেই হয় জীবন বৈচিত্র্যপূর্ণ। কখন কি হবে কেউ বলতে পারে না। ভোরের তীক্ষ্ণ আলো চিকচিক করছে। সূর্য যেন হেসে খেলে উঠছে। না হলে সকাল 6টা বাজতেই এমন রোদ উজ্জ্বল হওয়ার কথা না। জানালার গ্রিলে মাথা রেখে ঘুমিয়ে আছে ঝিল। ভোরের দিকে চোখটা লেগেছে ওর। অভিনব একটা চেয়ারে মাথা রেখে ঘুমিয়ে আছে। দরজায় একবার খটখট আওয়াজ হতেই অভিনবর ঘুম ভেঙে গেল। ওর ঘুম খুব আলগা, একজন ভ্রমণ প্রেমী হলে যা হয় আর কি। অভিনব ঝিলের দিকে এক পলক তাকিয়ে আড়ামোড়া ভেঙে দরজা খুলে দিল। ভদ্রমহিলা প্রশস্ত হেসে বললেন, নাস্তা খাইতে আসো বাবা? অভিনব মাথা ঝাঁকালো, কিন্তু ঝিলকে ডাকবে নাকি ডাকবে না সেটা নিয়ে বিপাকে পড়েছে।
যে হারে চমকে ওঠে মনে হয় গায়ে আঘাতই করে দিবে। কোটটা চেয়ার থেকে নিয়ে গায়ে চড়িয়ে নিল। ঝিলের থেকে খানিকটা দূরত্ব রেখেই ডাকতে লাগলো, মিস ঝিল, সকাল হয়ে গেছে, উঠে পড়ুন। আরো কয়েকবার ডাকার পরও ঝিল উঠল না। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে ও। উপায় না পেয়ে অভিনব ঝিলের বাহুতে হালকা হাতে ধাক্কা দিল। ঝিল পিটপিট করে তাকাতে তাকাতে বলল, ভাইয়া, পাপা কতবার বলেছে আমি ঘুমোলে তোমরা কেউ আমাকে ডাকবে না। অভিনবর উজ্জ্বল চোখদ্বয় কুঁচকে গেল। নিজের মস্তিষ্ককে ঠান্ডা করে আবার ডাকলো, মিস ঝিল, আমি অভিনব বলছি। অভিনব কথাটা ঝিলের কানে পৌঁছতেই ধুরমুড়িয়ে উঠল ঝিল। ভয়ার্থ কণ্ঠের সাথে স্পষ্ট রাগ নিয়ে বলল, আপনি আপনি আমার কাছে আসছেন কেন? আমি কিন্তু নিজেকে শেষ করে দিব। ঝিলের কথাতে অভিনব বোকা মনে গেল। কি বলছে কি মেয়েটা? ঝিল নিজেকে ঠিক করতে ব্যস্ত। অভিনব ফোঁস করে শ্বাস ফেলে বলল, আপনি প্লিজ ভয় পাবেন না, সকাল হয়ে গেছে তাই ডেকে তুললাম। আন্টি নাস্তা করার জন্য ডাকছেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমাদের বেরোতে হবে। ঝিল কোনো কথা বলল না, তবে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যা অভিনব স্পষ্ট দেখতে পেল। মাথাটা সামান্য নিচু করে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। মনস্থির করলো বাসায় গিয়ে আজ তুলকালাম করবে। ওর বিয়ের ভূতটা সবার মাথা থেকে বের করেই ছাড়বে। নাস্তা খেয়ে সবাইকে বিদায় জানিয়ে বের হচ্ছিল অভিনব আর ঝিল। ভদ্রমহিলা এগিয়ে এসে অভিনব আর ঝিলকে দোয়া করলেন। ঝিল আলতো হেসে কৃতজ্ঞতা জানালো। ভদ্রলোক ওদের কিছুটা এগিয়ে দিয়ে গেলেন। কৃষ্মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওরা। পাখির গুঞ্জন শোনা যাচ্ছে। ঝিলের মনটা মুহূর্তেই ভালো হয়ে গেল। বরাবরই প্রকৃতির প্রতি ঝোঁক বেশি ওর। কিছু দূর হেঁটে আসতেই একটা চায়ের দোকান দেখতে পেল। অভিনব গলা ঝেড়ে বলল, চা খাবেন? ঝিল ফুরফুরে মেজাজে মাথা ঝাঁকালো। একটা বেঞ্চিতে বসলো ওরা। দোকানদার দুটো চা দিয়ে গেলেন। মাটির খোড়ায় চুমুক দিতেই শরীরে অদ্ভুতভাবে শিহরণ জেগে উঠল। এই গরমের মাঝেও চাটা এত ভালো লাগবে তা ভাবতে পারেনি অভিনব। শুনেছিল কুমিল্লা নাকি রসমালাইয়ের জন্য বিখ্যাত। এর আগেও দুবার বিটিতে আসা হয়েছে, তবে কুমিল্লার রসমালাই খাওয়া হয়নি। কিন্তু এবার খাবে বলে ঠিক করলো। এক হাতে চায়ের খোড়া আর অন্য হাতে ফোন নিয়ে ব্যস্ত অভিনব। চা খেতে খেতে আর চোখে তাকাচ্ছে ঝিল। কিছুটা রোদ্দুর এসে অভিনবর মুখে পড়েছে, যার দরুন মুখটা ছিকছিক করছে। ঝিল স্বীয় চোখ সরিয়ে নিল। অভিনব নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। দোকানদার বেশ অনেকক্ষণ ধরেই পর্যবেক্ষণ করছিল অভিনবকে। বিদেশিদের মতো দেখতে বলেই হয়তো। অভিনবর চোখে মুখে বিরক্তির ছাপ দেখেই দোকানদার প্রশ্ন ছুড়ল, স্যার কিছু খুঁজতেছেন মনে হয়? অভিনব ফোনে দৃষ্টি রেখেই বলল, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, কাল রাত থেকেই চেষ্টা করে যাচ্ছি। দোকানদার স্মিত হেসে বললেন, পাইবেন কেমনে? দুদিন আগের বৃষ্টিতে টাওয়ারের সমস্যা হয়েছে, টাওয়ার অফিসে খবর পাঠাইছে, কিন্তু কোনো কামই হয় নাই। অভিনব ভ্রুকুচকে তাকালো। বিড়িতে এখনো এইরকম সমস্যা আছে ভাবতে পারেনি ও। চা খেয়ে বিল দিয়ে পাশে তাকাতেই অবাক হলো। একটু আগেও ঝিল তো তার পাশেই ছিল, কিন্তু এখন নেই। অভিনব দ্রুত উঠে গিয়ে চারপাশে চোখ বোলালো, কিন্তু ঝিলকে দেখতে পেল না। চিৎকার করে ডাকতে লাগলো, মিস ঝিল, কোথায় আপনি? ঝিলের সাড়া পাওয়া যাচ্ছে না। কোনো ছবিও নেই যে আশেপাশের কাউকে দেখাবে। অভিনব ব্যস্ততার সাথে চারপাশের পাগলের মতো খুঁজতে লাগলো। বরাবরই ও ওর রেসপন্সিবিলিটি খুব সুন্দর করে কমপ্লিট করে। মেয়েটার যদি কিছু হয়ে যায় ভাবতেই অভিনবর মাথা নষ্ট হয়ে যাচ্ছে। পাশেই নদী। অভিনব নদীর ধার ধরে চিৎকার করতে লাগলো। কিছু দূর যেতেই চোখ দুটো শান্ত হয়ে গেল, কিন্তু মুহূর্তেই প্রচন্ড রাগ হলো ওর। একটা ঝোপের কাছে দাঁড়িয়ে কি যেন করছে ঝিল। ব্যস্ত পায়ে হেঁটে ঝিলকে এক ধমক দিয়ে বলল, আপনার কোনো ধারণা আছে? কোনো জ্ঞানই নেই দেখছি। আমাকে না বলে এখানে চলে এসেছেন। আমার মাথায় কত রকমের চিন্তা হচ্ছিল। ঝিলের মুখটা ছোট হয়ে গেল। সামান্য রাগ নিয়ে বলল, আপনার কোনো ধারণা আছে আপনি আবার কত বড় ক্ষতি করে দিলেন? অভিনব ভ্যাবলার মতো তাকিয়ে রইল। কাল রাত থেকে সাহায্য করে যাচ্ছে ও, আর এই মেয়ে বলে কি? কোমরে হাত গুজে দিয়ে মুখে বিরক্তি ফুটিয়ে শুধালো, আমি আপনার কি ক্ষতি করলাম? ঝিল নাক টেনে বলল, আপনার জন্য প্রজাপতিটা চলে গেছে। এমন ভাবে ধমক দিয়েছেন যে ও চলে গেল। সে কখন থেকে ফলো করে আসলাম, আর আপনি কি না? ঝিলকে থামিয়ে দিয়ে অভিনব বলল, ওয়েট,
তার মানে আপনি একটা প্রজাপতির পেছনে পেছনে এখানে চলে এসেছেন? মাই গড, আপনার দেখছি কোনো ম্যানার্সই নেই। ঝিল মুখটা বাঁকিয়ে নিল। অভিনব লম্বা দম ফেলে বলল, কাম উইথ মি, এমনিতে অনেকটা লেট করিয়েছেন। ঝিল বিড়বিড় করতে করতে অভিনবর সাথে গেল। অভিনব সামান্য চিন্তায় পড়ে গেছে। কাল রাতে গাড়িটা ফেলেই চলে এসেছিল। কে জানে গাড়িটা আছে নাকি নেই। তপ্ত শ্বাস ফেলল। ফোনটাও এখন কাজে আসবে না। কাঁচা রাস্তা পেরিয়ে বড় সড়কে চলে এসেছে ওরা। নদীর ধার থেকে এখনো অবধি একটা কথাও বলেনি কেউ। অভিনব প্রকৃতি প্রেমী হওয়াতে চারপাশে চোখ বুলোচ্ছে। আর ঝিল একটা চকোলেট খাচ্ছে। গাড়ির কাছে আসতেই দেখলো মানুষের লম্বা ভিড় লেগে গেছে। অভিনব একটু উঁচু গলাতে বলল, আপনারা একটু সাইড হন প্লিজ, এটা আমার গাড়ি। কালকে একটা বিপদে পড়ে গাড়ি এখানে রেখে গ্রামে চলে গিয়েছিলাম। অভিনবর কণ্ঠে সবাই এক চোখে তাকালো। গ্রামের কয়েকজনও আছে বোধহয়। তারা কানাঘুষো করতে লাগলো, এরাই বোধহয় যাদের কাল সবাই ধরে বিয়ে দিয়েছে। কেউ কেউ কটু উক্তিও করলো। অভিনব সরু চোখে তাকালো। এদের মানসিকতার প্রশংসা না করে থাকা যায় না। মানুষ মানুষকে সাহায্যও করতে পারবে না। কেউ কেউ বাজে নজরে ঝিলের দিকে তাকাচ্ছে। ঝিল চকোলেট খেতে ব্যস্ত। হঠাৎই অভিনবর চোখে মুখে রাগ ফুটে উঠল। আজকের যুগে এসেও মানুষ খারাপ দৃষ্টি ছাড়ছে না, হয়তো কোনোদিনও ছাড়বে না। ঝিলের হাতটা শক্ত করে ধরল অভিনব। ঝিলের হাতে থাকা চকোলেটটা পড়ে গেল নিচে। বিরক্তিতে ভরে উঠল ওর মুখ। ঝিলকে এক প্রকার টেনেই গাড়িতে বসালো ও। গাড়ির স্টিয়ারিং এ হাত দিয়ে ধোয়া উঠিয়ে গাড়ি নিয়ে চলে গেল অভিনব। অভিনবর দিকে রাগী চোখে তাকিয়ে আছে ঝিল। অভিনবর চোয়াল শক্ত হয়ে গেছে। বাজে মানুষগুলোর বাজে দৃষ্টি ঝিলকে অবলোকন করছিল। আর এই মেয়েটা নাকি বাচ্চাদের মতো চকলেট খাওয়ায় ব্যস্ত। কড়া কণ্ঠে ঝিল বলল, আমাকে টাচ করতে বারণ করেছিলাম না? টাচ করলেন কেন আমায়? আমার চকলেটটাও ফেলে দিলেন। একটা মাত্রই চকলেট ছিল আমার। অভিনবর কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঝিল রেগে গেল। ক্রোধ মেশানো কণ্ঠে গড়গড় করে বলল, সাহায্য করেছেন বলে এমন নয় মাথা কিনে নিয়েছেন। আপনি আমার চকলেটটা ফেলে দিলেন, আবার তখন প্রজাপতিটাকে উড়িয়ে দিলেন। কত সুন্দর ধূসর রঙের প্রজাপতি ছিল। এই যে আপনার ধূসর শার্টের থেকেও অনেক সুন্দর। অভিনবর বিরক্ত হতে লাগলো। এই মেয়েটা প্রচুর কথা বলছে। কাল রাতে তো একটা রাও ফুটছিল না মুখ দিয়ে। ঝিল বকবক করে অভিযোগ করেই যাচ্ছে। অভিনব হঠাৎ করেই ব্রেক কষল। হঠাৎ এত জোরে ব্রেক কষাতে ঝুঁকে গিয়ে পড়ল ঝিল। একটুর জন্য মাথায় লাগেনি। অভিনব গাড়ি থেকে নেমে গেল। ঝিল ভ্রু কুঁচকে নিল। আশেপাশে তাকিয়ে দেখল নির্জন ফাঁকা রাস্তা। ঝিল ফাঁকা ঢোক গিলল। অভিনবর সম্পর্কে নানা ভাবনা ফুটে উঠল মুখশ্রীতে। ব্যাগ থেকে একটা সেফটি পিন বের করে রাখলো। কাছে আসতে চাইলেই পেটে ঢুকিয়ে পালাবে। 1 মিনিট পরে অভিনব আসলো। গাড়ির দরজা খুলে সামনে হাত বাড়াতেই অভিনবর হাতে ঝিল সূচ ফুটিয়ে দিল। অভিনব ব্যথা পেয়ে হালকা আহ করে উঠল। ঝিল গাড়ি থেকে নেমে পালাতে শুরু করেছে। অভিনব হাত চেপে ধরে ঝিলের পেছনে দৌড়তে লাগলো। অভিনবকে দৌড়তে দেখে ঝিলের আত্মা কেঁপে উঠল। মুহূর্তেই ঝিলকে ধরে ফেলল অভিনব। ঝিল নিজেকে ছাড়াতে চেষ্টা করল। সেফটি পিনটাও নেই সাথে। এখন কি হবে? ঝিলকে টানতে টানতে গাড়ির কাছে এনে ছেড়ে দিল অভিনব। চোখে মুখে অসম্ভব রাগ ফুটে উঠেছে। ঝিলের হাতটা জোরে চেপে ধরাতে লাল হয়ে গেছে। অভিনব ধমকে বলল, স্টুপিড গার্ল, এভাবে দৌড়াচ্ছিলেন কেন? আর আমার হাতে পিন পুশি বা করলেন কেন? ঝিল একটু দূরে সরে বলল, দেখুন, আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চাইলে আমি রাস্তার ধার থেকে লাফিয়ে মরে যাব। অভিনব নাক মুখ কুঁচকে বলল, হোয়াট? আপনার মাথা ঠিক আছে? আপনি এখন আমাকে অবিশ্বাস করছেন? হোয়াট আ জোক! আমি আপনাকে বাঁচালাম আর সেই আপনি? তাচ্ছিল্য হাসল অভিনব। ঝিল সামান্য ভড়কে গিয়ে বলল, আপনি তো তখন আমার দিকে হাত বাড়াচ্ছিলেন। অভিনব মুখ গোমরা করে বলল, আপনি না দেখে একটা বাজে কাজ করে ফেললেন। ঝিল প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। অভিনব কোর্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে বলল, এই যে এটা দেওয়ার জন্যই আপনার দিকে হাত বাড়িয়েছিলাম। ঝিল অবাক চোখে তাকিয়ে বলল, এটা কি? চকলেট। চকলেট? তখন থেকে আপনি যেভাবে আমাকে চকলেট নিয়ে অভিযোগ করছিলেন, তাই আমার গাড়ির ডিকি খুলে চকলেট নিয়ে আসলাম। আমার কাছে কয়েকটা চকলেট ছিল, মূলত বিডির বাচ্চাদের জন্যই নিয়ে এসেছিলাম। আর ভাগ্যক্রমে আমার সাথে একজন বাচ্চা পেয়ে গেলাম। নিন আপনার চকলেট।
শেষের কথাগুলো অভিনব রসিকতার ছলেই বলল। ঝিল লজ্জা পেয়ে গেল তাতে, অনুনয়ের স্বরে বলল, সরি। ফর্মালিটিস করতে হবে না, যা হবার তা হয়ে গেছে। এখন চকলেটটা নিয়ে তাড়াতাড়ি গাড়িতে আসুন। ঝিল মাথা নিচু করে চকোলেটটা নিল, তারপর গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দিতেই শাঁ শাঁ করে বাতাস এসে এলোমেলো করে দিল ঝিলের চুল। অভিনব এক পলক তাকিয়ে হাসল। যদিও বা বালিকা মেয়ে, তবুও বাচ্চা নয় ঝিল। বলাই বাহুল্য, চকোলেটের প্রতি চোখ দেখে মনে হয় 6 বছরের কোনো বাচ্চা। চকোলেটের বক্সটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ঝিল। চকোলেটটা বেশ দামি, তবে এই চকোলেটটা কখনো খায়নি ও। ওর বাবা কাকারা বিভিন্ন দেশ থেকে চকোলেট এনে দেয় ওকে, কিন্তু এটা কখনো এনে দেয়নি। এই নিয়ে ও মনে মনে অভিযোগ কষল ও। বাসায় গিয়ে সবাইকে অভিযোগ করবে কেন এই রকম চকোলেট ওকে এনে দেয়নি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চকোলেট বক্সটা খুলল ও। চকোলেটটা দেখেই চোখ দুটো গোল গোল হয়ে গেল। এত এত শেপের চকোলেট খেয়েছে ও, কিন্তু রোজ শেপের চকোলেট খায়নি কখনোই। আনমনেই অভিনবকে প্রশ্ন করে ফেলল, এই চকলেটটা খুব রেয়ার না? অভিনব স্টিয়ারিং এ হাত রেখেই বলল, তবে এটা খুব ভালো। সব থেকে বেনিফিট লো ফ্যাট এটাতে। মাঝে মাঝে আমিও খেতাম একটা, তবে আজকাল খাওয়া হচ্ছে না। অভিনবের উত্তরে আর কিছু বলল না ঝিল। চকোলেটটার কোনো কোণা মুখে দিতেই সারা শরীরে শিরশির করে উঠল। ঠান্ডা ঠান্ডা একটা লেয়ার ভেতরে। চকোলেটটা খেতে অসাধারণ লাগছে। 150 গ্রামের চকোলেটটা নিমেষেই শেষ করে ফেলল ও। অভিনব সেদিকে তাকালোও না। ওর দায়িত্ব এখন মেয়েটাকে সেফলি পৌঁছে দেওয়া। কুমিল্লা সদরে এসে গাড়ি থামালো অভিনব। ঝিল গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে উপভোগ করছে সব। ব্রেক কষাতে ঘুরে তাকালো অভিনব, হালকাভাবে বলল, গাড়িতে থাকুন আপনি, আমি এই স্টোর থেকে রসমালাই নিয়ে আসছি। এখানে রসমালাই নাকি বিখ্যাত। ঝিল হালকা হেসে সম্মতি জানালো। কাল রাতে যখন বাস থেকে নেমে দৌড়চ্ছিল তখন ভেবেছিল ওর ক্ষতি হয়ে যাবে। এবার থেকে সব ধরনের সেফটি শিখে রাখবে। বছরে কতবার বাসা থেকে পালাতে হবে কে জানে। এর আগেও 3 বার পালিয়েছে। তপ্তশ্বাস ফেলল মেয়েটি। কথাই আছে, অতিরিক্ত ভালোবাসা ঠিক না। ঝিল হাড়ে হাড়ে টের পাচ্ছে পরিবারের অতিরিক্ত ভালোবাসা। এবার যদি মাসখানেকের মাঝে কেউ বিয়ের কথা বলে তো ঘরে নিজেকে বন্দি করে রাখবে। আপনার পুরো নামটা জানা হলো না মিস ঝিল। সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করেই বলল অভিনব। ঝিল লম্বা শ্বাস ফেলে বলল, অহনা মির্জা ঝিল। ও, কোন ক্লাসে পড়ছেন? এইচএসসি পরীক্ষা দিয়েছি। অভিনব আর কিছু বলল না। গুগল ম্যাপে লোকেশন দেখে নিল। এখন ওরা গুলশানের রাস্তাতে। মির্জাপুর যেতে আরো বেশ অনেকক্ষণ সময় লাগবে। যে পরিমাণ জ্যাম লেগেছে না জানি কত সময় লাগে। ঝিল ঘামছে খুব। রোদ পড়েছে প্রচুর, তার উপর জ্যামে আটকে আছে। এসিটা অফ করা। ঝিল মুখ ফুটে কিছু বলতেও পারছে না। অভিনব বারবার ঘড়ি দেখছে। নরম শ্বাস ফেলে বলল, গরম লাগছে বলতেই পারতেন। ঝিল আমতা আমতা করতে লাগলো। অভিনব কিছু না বলে এসি অন করে দিল। মুহূর্তেই পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। লম্বা করে শ্বাস নিল ঝিল। গাড়ি চলছে নিজ গতিতে। বড় বড় দালান পেরিয়ে খানিকটা গাছপালা দেখা যাচ্ছে। এই তো মির্জাপুর। ঝিল যেন প্রাণ ফিরে পেল। নিজ জন্মস্থানটাকে এত সুন্দর লাগছে কেন? হয়তো এত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে তাই। প্রশস্ত হাসল ঝিল। অভিনব গলা ঝেড়ে বলল, কোন দিকে যাব? সোজা গিয়ে ডান দিকে সরু রাস্তার পাশে নামলেই হবে। অভিনব গাড়ি ঘুরিয়ে সেদিকে নিয়ে গেল। সরু রাস্তা বরাবর বিশাল বড় সাদা রঙের একটি বাড়ি দেখা যাচ্ছে। অভিনব সরু রাস্তা বরাবর গাড়ি থামালো। ঝিল প্রশস্ত হেসে বলল, আমার বাড়ি এসে গেছে। ঝিল গাড়ি থেকে নেমে চলে গেল। অভিনব বোকা বনে গেল। মেয়েটা একটু ধন্যবাদও বলল না। এতটা অকৃতজ্ঞতা আশাও করেনি ও। হালকা হাসল অভিনব। সরু রাস্তাটা দিয়ে দৌড়ে যাচ্ছে ঝিল। চারিদিকে লাগানো রেইন ট্রি, তালগাছ, ইউক্যালিপটাস আর সুপুরি গাছ দেখে খুব ভালো লাগলো ওর। ঝিল গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই অভিনব গাড়ি ঘুরিয়ে নিল। সে তার রেসপন্সিবিলিটি সঠিকভাবে পালন করতে পেরেছে, এটাই যা। দুজনে দুই দিকে ছুটে চলেছে। বাড়ছে দূরত্ব, অথচ দুজনের মাঝে যে পবিত্র বিয়ে নামক বন্ধন সৃষ্টি হয়েছে তা কারোরই মনে রইল না। আচ্ছা,
ওদের কি আর কখনো দেখা হবে, নাকি কয়েক ঘন্টার সম্পর্কের এখানেই ইতি টানা হবে? ভাগ্য বড় বিচিত্র, এক ঝটকায় পুরো জীবনই বদলে দেয়, কিংবা দেওয়ার ক্ষমতা রাখে। ঝিল ডিভাইনে পা উঠিয়ে বসে আছে, আর তারই দুপাশে বসে আছে ওর বাবা আর 2 কাকা, আর সামনে দাঁড়িয়ে আছে ওর 5 ভাই। সবাই ঝিলের দিকে ঝুঁকে আছে। মেয়েটা কোনো কথাই বলছে না, শুধু রাগে ফুঁসছে। বেশ কিছুক্ষণ পর ঝিল ঠোঁটটা গোল করে বলল, তোমরা যদি আগামী 1 মাসের মধ্যে বিয়ের নামটাও নাও, আমি কিন্তু সত্যি সত্যি বাসা থেকে চলে যাব। ঝিলের বাবা জাফর মির্জা গলা ছেড়ে ভীত কণ্ঠে বলল, মামুনি আর আমরা, মানে আগামী 1 মাসের মধ্যে আমরা কেউ বিয়ের কথা বলছি না, কিন্তু তুমি এভাবে পালিয়ে যাও যে যদি কোনো ক্ষতি হয়ে যায়। ঝিল নাক ফুলিয়ে বসে রইল। ঝিলের বড় কাকা গলা খাকারি দিয়ে বললেন, সবাই শর্তরা, আমি আমার মামুনির সাথে কথা বলবো। ঝিল অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। ইকবাল মির্জা মুখটা গোমরা করে নিলেন। মনিরুল মির্জা সামান্য সাহস নিয়ে বললেন, সরো তোমরা, আমার মামুনি আমার সাথে কথা বলবে। সঙ্গে সঙ্গে ঝিল চেঁচিয়ে বলল, মেজো পাপা, আমি তোমার সাথেও কথা বলবো না। 3 ভাই চুপ হয়ে গেলেন। মেয়ের রাগ বেড়ে কলা গাছ হয়ে গেছে। এখন একমাত্র তার ভাইয়ারাই পারবে তাকে সামলাতে। ওনারা বুঝে গেছেন মেয়ে ওনাদের সাথে কথা বলবে না, তাই অতি সন্তর্পণে চলে গেলেন। 5 ভাই বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। বোনের মনের অবস্থা বোঝার চেষ্টা করছে। বোনদের সাথে ছোট 2 ভাইয়ের বেশ খাতির। বড় 3 ভাইয়ার সাথে এভারেজ হয়তো বয়সের ফারাকের জন্য। বড় 3 ভাই এগিয়ে আসতেই ঝিল রাগি চোখে তাকালো। সঙ্গে সঙ্গে 3 ভাই চলে গেল। ছোট 2 ভাই তাকিয়ে আছে। রোহন গলা ঝেড়ে বলল, রহিম চাচা, 1 গ্লাস ঠান্ডা বাদামি শরবত নিয়ে আসো আমার বোনের জন্য। রহিম চাচা দ্রুত বাদামের শরবত বানাতে গেলেন। ঝিল বাঁকা চোখে তাকিয়ে থেকে বুকে হাত গুজে দিল। আহনাব লম্বা করে শ্বাস নিল। রোহন আর ঝিলের দিকে এক পলক তাকিয়ে হাঁক ছাড়ল। রাহেলা চাচি, কোথায় তুমি? আমার বনুর জন্য কড়া ঝাল দিয়ে লেবুর আচার বানিয়ে আনো তো। আর লেবুটা যেন কাঁচা হয়, আমার বনু কিন্তু পাকা লেবু একদমই সহ্য করতে পারে না। ঝিলের কোনো মতিভ্রম হলো না। ভাইয়াদের আহ্লাদে গত সে। এই 2 ভাইয়ের মতো অভিনেতাও দেখেনিও। কি করেছে ওকে মানিয়ে নেয়। রহিম চাচা আর রাহেলা চাচি খাবার হাতে রেডি। 2 ভাই শরবত আর লেবুর আচার নিয়ে বোনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। এসি অন থাকলেও দুজন দুহাতে মডার্ন হাত পাকা নিয়ে বাতাস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ঝিল ছাঁচ গলাতে বলল, কি? কিছু চাই না বনু ম্যাম, শুধু আপনার পদধূলি পেলেই হবে। আহনাবের দিকে ঘাড় ঘুরিয়ে সরু চোখে তাকালো ঝিল। আহনাব বোকা বোকা করে বলল, আমি তো আপনার একমাত্র পেয়াদা বনু ম্যাম, আপনি বললেই কল্লা হাজির। ঝিল নাক ফুলিয়ে বলল, আপনাদের উত্তরে আমি প্রসন্ন প্রজাগণ। আপনাদের অনুরোধ গ্রহণ করা হলো, তারই সাথে সমস্ত শাস্তি বাতিল ঘোষণা করা হলো। রোহন আর আহনাব লাফিয়ে উঠল। ডিভাইনের দুপাশে বসে ঝিলকে জড়িয়ে ধরল। ঝিল হো হো করে হেসে বলল, অভিনেতারা কি এখনো অভিনয় করে যাচ্ছে? রোহন আর আহনাব মোহনীয় হেসে বলল, আপনার সামনে অভিনয় করি কি করে? অভিনয় করলে তো আছি আমরা আর আমাদের কল্লা। আপনার দরবারে না হয় কল্লাখানা বাড়িয়ে দিব। ঝিল হো হো করে হেসে বলল, তারপর গলা ছেড়ে পড়ল, আপাতত ক্ষমা করেছি, এখন দুজন আমার দাবিগুলো লিস্ট করে নিন। সঙ্গে সঙ্গে ঝিলের 3 ভাই আর কাকারা হাজির হলো। মেয়ের রাগ কমেছে এখন। ঝিল বাঁকা চোখে তাকিয়ে বলে, আপনাদের সবার শাস্তিও বাতিল ঘোষণা করলাম। ঝিলের কথাতে সবাই একযোগে হেসে উঠল। বাড়ির একমাত্র কন্যা ঝিল, সব থেকে আদুরে যাকে বলে, আর তাই সবার ইচ্ছে মেয়েকে বিয়ে দিয়ে বাড়িতেই রাখা। তার জন্যেই কয়েকদিন পরপর বিয়ে ঠিক করে। আর ঝিল বিয়ে করবে না দেখে পালিয়ে যায়। অবশ্য পালিয়ে যাওয়াতে কেউ রাগ করে না, উল্টে ঝিল বাসায় ফিরে সবার নাকের ডগায় ছুরি ঘোরায়। ঝিলের গায়ে কেউ ফুলের টোকাও দেয়নি কখনো। ঝিলের বাবারা 3 ভাই, কোনো বোন নেই। মির্জা বংশের নাম ডাক পুরো মির্জাপুর জুড়ে। ঝিলের বড় কাকা ইকবাল মির্জা, তারপর মেজো কাকা মনিরুল মির্জা আর ওর বাবা, সব থেকে ছোট জাফর মির্জা। ইকবাল মির্জার 3 ছেলে, মাহিন, সজল আর আহনাব।
মাহিনার সজল পড়াশোনা কমপ্লিট করে পারিবারিক বিজনেস দেখছে, আর আহনাব ইঞ্জিনিয়ারিং পড়ছে। মনিরুল মির্জার 2 ছেলে রাফাত আর রোহন। রাফাতও পড়াশোনা শেষ করে পারিবারিক বিজনেস দেখছে, আর রোহন মাস্টার্স পড়ছে। রোহন আর আহনাব সমবয়সী, দুজনের মাঝে বেশ ভালো বন্ধুত্ব। সবার চোখের মনি হলো ঝিল। ঝিলের নিজের কোনো ভাই না থাকলে এরা সবাই ওর ভাই। এ পরিবারের কেউ কাউকে আলাদা করে দেখে না। ঝিলের যখন 2 বছর তখনই ওর মা আর কাকিরা কার অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়। কারো মুখই ঝিলের মনে নেই। ঝিলের পৃথিবীতে শুধু ওর ভাইরা আর পাপারা। কখনো অভাব রাখেনি কিছুর, এত এত ভালোবাসা দিয়ে রেখেছেন। আর বড় 3 ভাইয়ের 25 বছর পেরিয়ে গেলেও কেউ বিয়ে করবে না এখন, কারণ বউ যদি তাদের বোনের দিকে আঙ্গুল তোলে। তাই এমন বউ আনবে যারা ঝিলকে খুব ভালোবাসবে। যদিও সবার গার্লফ্রেন্ড আছে, তবে তারা পরীক্ষা দিয়ে উপযুক্ত হলেই বিয়ে করে আনবে। বোনকে নিয়ে নো কম্প্রোমাইজ। 7 দিন পর। আমি ক্লান্ত হয়ে গেছি। সবাই এত পরিমাণে রেগে আছে যে কি আর বলবো। হ্যাঁ মম, আমি গিয়েছিলাম। মামারা আমাকে খানিকটা মেনে নিলেও তোমাদের প্রতি সহানুভূতি দেখালো না। ভাবছি আবার বছর খানেক পর আসবো। তবে দেখে যা বুঝলাম, সবাই আমার প্রতি উপর দিয়ে রাগ দেখালেও ভেতরে ভেতরে আমাকে দেখে বেশ খুশি হয়েছেন। বলতে বলতেই দীর্ঘশ্বাস ফেলল অভিনব। মা বাবার সাথে মামাদের সম্পর্কে মিতালি করার জন্যই মূলত বিটিতে এসেছে ও, কিন্তু হলো না। অন্যদিকে ইহরিমা সরকার কেঁদে বুক ভাসাচ্ছেন। ভালোবেসে চলে গিয়েছিলেন সবাইকে ছেড়ে। অভিনবর বাবা ধর্মে মুসলিম হলেও আমেরিকান। অভিনবর মামারা আমেরিকান ছেলের সাথে বিয়ে দিবেন না বোনের, তাই বাধ্য হয়ে ভালোবাসার মানুষটার হাত বেছে নেন উনি। মূলত 18 শতক থেকে অভিনবর পূর্বপুরুষরা আমেরিকাতে আছেন, আর এভাবেই জন্মসূত্রে সবাই আমেরিকান হয়ে গেছেন। তবে ওই যে বলে শিকড়ের টান, বাঙালিয়ানা তো রয়েই গিয়েছে। আর তার জন্যই অভিনব চেহারাতে আমেরিকানদের একটা ছাপ আছে। হাজার হোক, ও তো জন্মসূত্রে আমেরিকানই। অভিনব তার দীর্ঘ পল্লব বুঝে বলল, ডোন্ট ওয়ারি মম, একদিন মামারা মেনে নেবেই তোমাদের। আমাকে কিন্তু মেনে নিয়েছেন। হয়তো তোমাদের প্রতি এখনো অভিমান কাটাতে পারেননি। ইহরিমা সরকার ডুকরে কাঁদছেন। ভাইদের দেখা হয়নি কত বছর হলো। একটা ভুলের জন্য এত অভিমান করে থাকবে? আচ্ছা, সেদিন যদি উনি ভালোবাসার মানুষটার হাত ধরে না আসতেন, তাহলে অন্য পুরুষের সাথে উনি কি সুখী হতেন? অভিনবর ভেতর থেকে একের পর এক দীর্ঘশ্বাস বের হচ্ছে। মায়ের কান্না আটকানোর জন্য পাপার সাহায্যই নিতে হবে। অভিনব ফোন রেখে দিল। বাবার নাম্বার ডায়াল করে কল দিল। সঙ্গে সঙ্গে ফোন রিসিভ হলো। অভিনব সরস হেসে বলল, হাউ আর ইউ পাপা? আই এম গুড মাই সান। তুমি ঠিক আছো ইয়াং ম্যান? ইয়েস পাপা, বাট মমের জন্য কিছু করতে পারলাম না, তাই খুব খারাপ লাগছে আমার। ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেললেন অহিত সরকার, যা স্পষ্ট শুনতে পেল অভিনব। অহিত সরকার তপ্ত কণ্ঠটাকে শীতল করে আশ্বস্ত করে বললেন, ডোন্ট ওয়ারি মাই বয়, আই উইল বি ম্যানেজ। ইউ নো দ্যাট ইউর মম টু মাচ লাভ মি। ঝরা হাসল অভিনব, তারপর একটু গম্ভীর কণ্ঠে বলল, অ্যান্ড ইউ অলসো নো দ্যাট মাই মম লাভস মি মোর দ্যান ইউ। হো হো করে হাসতে লাগলেন অহিত সরকার। তৃপ্তির কণ্ঠে বললেন, আই নো দ্যাট মাই বয়, ইউ আর টু মাচ লাভ ইউ। টেক কেয়ার মাই সান। লাভ ইউ পাপা, টেক কেয়ার অলসো। অভিনব ফোন রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। 2 দিন বাদে ইউএসএর ফ্লাইট। চলে যাবে বিটি ছেড়ে। আপাতত কাজ স্থগিত। বছরখানেক পর না হয় আবার আসবে মানবিমানের পাল্লা ভাঙতে। গাজীপুর থেকে রওনা হলো অভিনব। উত্তরা যাওয়ার পূর্বে একটা লেকে যাচ্ছে ও। গ্রামীণ পরিবেশটা আরেকটু না হয় উপভোগ করা যাক। লেকের সামনে গাড়ি থামিয়ে নেমে আসলো। বুক ভরে শ্বাস নিয়ে পকেটে হাত গুজে লেকের পাড় ধরে হাঁটতে লাগলো। সন্ধ্যা প্রায় ছুঁই ছুঁই। ধূসর রঙা আকাশটা মেঘ করেছে, বোধহয় বৃষ্টি হবে। কিছুক্ষণ ঘুরে ফিরে আসছিল অভিনব। আচমকাই এক ধূসর রঙের প্রজাপতি এসে ওর নাকের ডগায় বসলো। অভিনব চমকালো। ধরতে গেলেই পাখা মেলে উড়ে গেল প্রজাপতিটা। প্রজাপতিটা যেন ওকে টানছে, বলছে, যাস না চলে, তোর আপন কেউ যে আছে এখানে। তাকে ফেলেই চলে যাবি? অভিনব হাসল। ফেলে রেখে গেল তার কয়েক ঘন্টার বিয়ে করা বউকে। ধূসর রঙের প্রজাপতিটা ব্যর্থ হলো। অভিনব তার গাড়ির ধোঁয়া উঠিয়ে চলে গেল। শুধু পড়ে রইল ধূসর রঙের প্রজাপতিটা। অভিনবর গাড়ি ধূসর রঙের মাঝে হারাতেই প্রজাপতিটা মিলিয়ে গেল ওই ধূসর আকাশে। মেয়েটা এত বারবার বাসা থেকে পালিয়ে যায়, তাও তোমরা কিছু বলো না কেন?
এইভাবে তো মেয়ের চরিত্রও খারাপ হয়ে যাবে। কোথায় কোনো অঘটন ঘটায় আসবে, পরে তোমাদের বংশের মুখ কালো হবে। আর লাই দিও না তো। আম্মুর রহমানের গা ছাঁচানো কথাগুলো শুনে হাত শক্ত হয়ে গেছে আহনাপের। বোনের নামে কঠোর কিছু কথা শুনে নিজেকে সামলাতে পারছে না ও। নেহাতি ভদ্রলোক ওর গুরুজন হয়, না হলে দাঁত ভেঙে ফেলতো একদম। আহনাপ লম্বা করে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। ওরা খুব ভালো করেই জানে ওর বোন আবার ফিরে আসবে, তবে এবার এত সহজে ফিরবে না সেটাও জানে। প্রতিবারের মতো ছোটখাটো আয়োজনের বিয়ে হলে একদিনের মাঝেই ফিরে আসতো ঝিল, তবে এবার ঘটা করে লোক সমাগম করে বিয়ের আয়োজন করা হয়েছিল, যার দরুন পালিয়ে গেছে ঝিল। আহনাপ ভদ্রলোককে এড়িয়ে ফোন লাগালো। ওর বাবা ভাই সবাই খোঁজ লাগিয়েছে। মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে ওরা, তাই বারবার বিয়ের আয়োজন, যাতে তাদের ঘরের আলো ঘরেই থাকে। রোহন চিপসের প্যাকেট থেকে চিপস খাচ্ছে। আহনাপ বিরক্তি নিয়ে বলল, তুই এমন একটা পরিস্থিতিতে আপেল চিপস খাচ্ছিস? আর ওকে ইয়ার। ওকে, বাট তোরা সবাই ঠিক নেই। ঝিল বিয়ে করতে চায় না, তবুও তোরা বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিস। আহনাপ দীর্ঘশ্বাস ফেলে পড়ল। তুইও জানিস তাইলে? আহনাপ ভ্রু কুঁচকে পড়ল। বনু তোকেও বলে গেছে? ওহ, কোথায় যাচ্ছে? রোহন লাফিয়ে উঠল। আহনাপের কানের কাছে এসে ফিসফিস করে বলল, তার মানে তুইও জানিস? আহনাপ মাথা ঝাঁকালো। দুজনেই একসাথে হেসে উঠল। ঝিলের ঝাঁকাস মাথাতেই এমন ধরনের প্ল্যান সম্ভব। দুই ভাইকেই বলে গেছে, অথচ দুজনের কেউই জানে না একে অপরের কথা। আহনাপ রোহনের হাত থেকে চিপসের প্যাকেট নিয়ে চিপস খেতে লাগলো। অন্যদিকে মুখ গোমড়া করে বসে আছেন ঝিলের 3 পাপা আর 3 ভাই। আশেপাশের সব জায়গায় খুঁজেছেন, কিন্তু ঝিল সেখানে নেই। তবে খুব খুশি, চিন্তা নেই ওনাদের, কারণ ঝিলকে প্রায় সকল ধরনের সেফটি শেখানো হয়েছে। বরাবরই মির্জা বংশের মেয়েরা প্রখর বুদ্ধি সম্পন্ন, তবে 80 বছর পর মির্জা বংশে ঝিলই একমাত্র কন্যা সন্তান হয়ে জন্মেছে। আর সকলের চোখের মণি মেয়েটা। ছোট থেকে প্রাণ খোলা রেখেছে সবাই, রীতিমতো একজন ছেলের মতো করে বড় করেছেন। তবে মেয়েরা মায়ের জাত, তাদের নারী সত্তা কখনো বিলীন হবার নয়। আমাদের সমাজের নিকৃষ্ট চোখগুলো নারীদের খুবলে খায়, তাই নারীদের এক পাও সাবধানে ফেলতে হয়। বিকেলের ছটফটে রোদ্দুরের মাঝে দাঁড়িয়ে আছে অভিনব। বেডির প্রতি একটা আলাদা মায়া এসে গেছে ওর। কেমন যেন সবকিছুকেই আপন আপন মনে হয়। বছরখানেক পর বিটিতে আসার কথা থাকলেও সব মিলিয়ে আসতে পারেনি ও। আর 1.5 বছর পেরিয়ে যাওয়ার পর অভিনব আবার বিটিতে এসেছে, তাও তার নানার বাসায়। মামাদের এত এত ভালোবাসা পেয়ে অভিনব মুগ্ধ। সপ্তাহখানেক ধরে এসেছে ও, অথচ সবাই এমন আচরণ করছে যেন অভিনব আজই এসেছে। রোজ এত শত আয়োজন, উল্লাস আর হই হুল্লোড়। ভাই বোনেরাও বেশ ভালোবাসে ওকে। অভিনবকে মামিরাও খুব ভালোবাসেন। সচরাচর মামিরা ভাগ্নেদের দেখতে পারেন না, আর এখানে সমস্তটাই উল্টো। অভিনব পকেটে হাত গুজে ভাবছে, আদৌ কি কখনো মামারা সবকিছু মেনে নিবেন? এই কয়েকদিনে কয়েক শতবার বলার চেষ্টা করেও কিছু বলতে পারেনি অভিনব। সবাই প্রচন্ড অভিমানী, কেউই ওর মা বাবাকে মেনে নিচ্ছেন না। হয়তো চাপা অভিমানটা এত বছরেও কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু কেন পারেনি? তার পেছনে কি কোনো গুরুতর কারণ লুকিয়ে আছে? 30 বছর আগে কি আরো কিছু হয়েছিল, যার জন্য সবাই এখনো রেগে আছেন? অভিনব ফোঁস করে দম ফেলল। মাথা কাজ করছে না ওর। একটা ট্যুরে যেতে পারলে ভালো হতো। প্রকৃতির সান্নিধ্য পেয়ে মাথার জটগুলো হয়তো বা খুলে যেত। অভিনব নিভু নিভু সূর্যের দিকে তাকিয়ে রইল। ধূসর আকাশটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। কয়েকটা মেঘও দেখা যাচ্ছে। কি আশ্চর্য, ফেব্রুয়ারি মাসেও বুঝি আজকাল আকাশে মেঘ করে। অভিনব প্রশস্ত হাসল। প্রকৃতির নানান রূপ, নানা রঙে সজ্জিত তারা। ইহান ভাইয়া, তুমি এই সন্ধ্যাবেলাতে কি করছো? ফুলের কথাতে পেছন ফিরে তাকালো অভিনব। অভিনবর ছোট মামার মেয়ে ফুল, বলতে গেলে এবারের সব থেকে ছোট সদস্য। বয়স 11, ক্লাস 5-এ পড়ে। ফুলের নামের মতোই ফুল দেখতেও খুব মিষ্টি। অভিনব মৃদু হেসে বলল, ফুলঝুটি এসেছে দেখছি। ভাইয়া তো সন্ধ্যাবিলাস করছিলাম। সন্ধ্যাবিলাস? সেটা আবার কি? সন্ধ্যাবিলাস হলো সন্ধ্যাকে উপভোগ করা। ফুল খিলখিল করে হাসল। অভিনব খুব ঘুরিয়ে কথা বলে, যা ফুলের কাছে বেশ মোহনীয় লাগে। অভিনব পকেটে হাত রেখে বলল, ফুল শোনার জন্য আমার কাছে একটা উপহার আছে। ফুলঝুটি কি সেটা নিতে চাই?
ফুল উল্লাসের সাথে মাথা ঝাঁকালো। বাসার সবাই ফুলকে ফুলছুটি বলেই ডাকে, আর অভিনব আদর করে মাঝে মাঝে ফুল সোনা বলে। অভিনব নামটা একটা হিন্দুদের মতো লাগে, বিধায় এবারে সবাই ওকে ইহান বলে ডাকে। অভিনব পকেট থেকে একটা চকোলেট বের করতেই ফুল ইয়ে বলে লাফিয়ে উঠল। অভিনব প্রশস্ত হেসে বলল, নাও, এটা শুধু তোমার জন্য এনেছি, রূপার জন্য আনিনি। ফুল উজ্জ্বল চোখে তাকালো। রূপা ওর বড় বোন, দুজনের বয়সের ফারাক 5 বছরের হলেও রূপার সাথে ওর লেগেই থাকে। ফুল চকোলেটটা খুলে একটা বাইট দিয়ে বলল, মামুনি তোমাকে ডাকছে। অভিনব আলতো হেসে বলল, তুমি যাও, আমি একটু পরই আসছি। ফুল চলে গেল। অভিনব লম্বা করে শ্বাস ফেলল। মায়ের সাথে মামাদের সম্পর্ক ঠিক করতে ওকে খুব বেগ পেতে হচ্ছে। এবার যে করেই হোক সম্পর্ক ঠিক করেই যাবেও। ম্যাম, আপনার ক্যাশ আর কার্ড। ঝিল স্মিত হেসে টাকাগুলো নিল। আগে থেকে ক্যাশ কালেক্ট করে রাখলো, না হলে ওর পাপা আর ভাইরা কার্ডের মাধ্যমে ওর লোকেশন পেয়ে যাবে। এবার 15 দিনের আগে বাড়ি ফিরবে না কোনোভাবেই। সবাইকে আচ্ছা করে টাইট দিবে। কার্ডটা ব্যাগে পুরে নিয়ে ভালো করে মুখটা ঢেকে নিল ঝিল। কে জানে কাকে কাকে ওর খোঁজে পাঠিয়েছেন। ধরা খেলে সব প্ল্যান ভেস্তে যাবে। ঝিল কাঁধের ব্যাগটা ভালো করে ঝুলিয়ে হাঁটা লাগালো। যদি কার্ডের মাধ্যমে ওর লোকেশন ট্র্যাক করে তাহলে ও কোন লোকেশন থেকে টাকা তুলেছে তা জেনে যাবে ওরা। তাই দ্রুত এখান থেকে চলে যাচ্ছে ও। মির্জাপুর থেকে গুলশানে এসে টাকা তুলেছে। আপাতত গন্তব্য মিরপুর। মিরপুরে ওর বেস্ট ফ্রেন্ডের বাসাতে 2 দিন থাকবে, আর তারপর অন্য কোথাও যাবে। শীতের কারণে শরীর যেন থেমে যাচ্ছে। সন্ধ্যা 7টা বাজতেই কুয়াশাতে ছেয়ে গেছে সব। সিএনজি করে যেতে পারবে না ও, রিক্স আছে, তাই লোকাল বাসে করেই যাবে। গুলশান 1 বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে ঝিল। কাঁধে স্টাইলিশ কলেজ ব্যাগ আর বাহাতে ছোট্ট একটা লেডিস হ্যান্ড পার্স। বারবার ঘড়ি দেখে যাচ্ছে। বাস হয়তো জামে পড়ে আছে। মিনিট 15 পর মিরপুর 10 নম্বর গোল চত্বরের বাস এসে থামল। ঝিল আশেপাশে তাকিয়ে দ্রুত বাসে উঠে গেল। মাঝের একটা সিটে গিয়ে বসলো। তারপর ফোনের লক খুলে মৌনতাকে ফোন লাগালো। ফোন রিসিভ করে ঝিলকে কিছু বলতে না দিয়ে মৌনতা বলল, এই ঝিল, কোথায় তুই? এত লেট হচ্ছে কেন? ফোন দিতেও বারণ করেছিস। এত টেনশনে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। দেখ, 7:30 বাজছে, আরো আগে আসার কথা ছিল তোর। একটু তো কথা বলার সুযোগ দে মৌ। বল। আমি গুলশান 1 বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়েছি। মিরপুর 10 নং গোল চত্বর যে গুগল ম্যাপের লোকেশন অনুযায়ী মিনিট 35 লাগলেও আমার আসতে জ্যামের কারণে হয়তো 1 ঘন্টা লেগে যাবে। তাই আমি তোকে বাস থেকে নেমে ফোন দিব, তুই আমাকে পিক করে নিবি। ওকে? ওকে, সাবধানে আসিস ঝিল, তোকে নিয়ে চিন্তা হচ্ছে খুব। আরে এত ভাবিস না তো, সেফটির জন্য সবই আছে আমার কাছে, ডোন্ট ওয়ারি। আর শুন, বল। আমার জন্য মগজ চপ আর খাসির চাপ অর্ডার করে রাখ, এসে খাবো। আর শোন, নান খাবো না, আটার রুটি অর্ডার করবি। মৌনতা হো হো করে হেসে বলল, ওকে, ডোন্ট ওয়ারি। এবার তাড়াতাড়ি আয় তুই। বাই বাই। ঝিল ফোনটা রেখে দিল। মিরপুর 10-এর বিখ্যাত খাবারের মধ্যে শওকতের কাবাব একটি। ঝিল যেখানেই যায় সেখানের কিছু স্পেশাল ফুড অবশ্যই খাবে, না হলে জানের মাহাত্ম্য কি হবে। অভিনবর পাশে বসে আছেন অভিনবর বড় মামা ইকবাল শিকদার। ওনার নামের অর্থ হলো সময়, আর ওনার চরিত্রেও রয়েছে সময়ের প্রতি দারুণ খেয়াল। সময়ের অপচয় তিনি একদমই পছন্দ করেন না। অভিনব প্রশস্ত হেসে বলল, মামা কিছু বলবে? ইয়ান শোন, আমি কয়েকদিনের জন্য সিলেট যাব ব্যবসায়িক কাজে। আর কি তাই? আমি না ফেরা অবধি আমেরিকাতে ফিরে যাবি না, বুঝেছিস? অভিনবর সরস হাসল, শান্ত স্বরে বলল, সমস্যা নেই মামা, আমার পাসপোর্টের মেয়াদ বাড়ানো আছে, তাছাড়া তেমন কোনো সমস্যাও হবে না, আর আমি তো বেশ কিছুদিন থাকবো বলে এসেছি। অভিনবর কথাতে ইকবাল শিকদার তুষ্ট হলেন। ছেলেটার মুখের দিকে তাকালেই ওনার সব কঠোরতা কেমন করে যেন উবে যায়। ছেলেটার মুখে যেন আলাদা কোনো শক্তি আছে। অভিনব আশেপাশে তাকিয়ে বলল, মেজো মামনি, মেজো মামা আর ছোট মামা কোথায়? বাইরে গেছে, হয়তো এসে পড়বে। দিন রাত এটা সেটা নিয়ে পড়ে থাকে, কি জানে আবার কি হয়। থাক, বাদ দাও না ওইসব। ছেলেটার যত্নতে যেন কোনো ত্রুটি না থাকে সেটা দেখো।
অভিনব হাত গুজে বসে রইল। ওনারা কিছু লুকাতে চাইছেন, মাথা ব্যথা করছে। প্রকৃতির সাথে থাকলে ভালো লাগতো হয়তো। ভ্রমণ প্রেমীদের এই হচ্ছে এক সমস্যা, প্রকৃতির সান্নিধ্য ছাড়া এক মুহূর্তও চলে না। অভিনব বেশ কিছুক্ষণ ভেবে বলল, বড় মামা, তুমি তো সিলেট যাচ্ছ, আসতে আসতে বেশ কিছুদিন লাগবে। তোমার সাথে নিশ্চয়ই আরফান ভাইয়া, তামির, সাদাতও যাবে। হ্যাঁ, ওরাও যাবে। তাহলে বাসাতে দানেশ, রূপা আর ফুলঝুটি থাকবে। বাচ্চাগুলোর সাথে আমি তো খেলতে পারবো না। আর তো যদি কোথাও একটা ট্যুর দিয়ে আসি আমি। ইফতার শিকদার কিছু একটা ভেবে বললেন, তুই তো আমাদের সাথেই যেতে পারিস। মামা, তোমাদের সাথে গেলেও ঘুরতে পারবো না, আর আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, যাস না হয়। তবে কোথায় যাবি? সুন্দরবন যেতে চাচ্ছি, যান্ত্রিক জগৎ থেকে একটু বাইরে আর কি। ইবনান শিকদার প্রসন্ন হাসলেন। তিনি নিজেও ট্রাভেল করতে খুব ভালোবাসেন, তবে পরিবার সামলিয়ে যেতে পারেন না। যদিও কয়েক মাস পর পর ফ্যামিলি ট্রিপে যান ওনারা। অভিনবর দিকে প্রখর দৃষ্টি দিয়ে তাকালেন। ছেলেটার মুখের দিকে তাকাতেই মনের কথা মনে পড়ে গেল। বুকের ভেতর চাপা কষ্টটা যেন উথলিয়ে পড়ছে। অভিমান ছাপিয়ে ভালোবাসাগুলো বেরিয়ে আসতে চাইছে। ইব্বান শিকদার দ্রুত স্থান ত্যাগ করলেন। মিরপুর 10 নম্বর গোলচত্বরে বাস থামতেই ফোঁস করে দম ফেলল ঝিল। এত জ্যামের কারণে 1.5 ঘন্টা লেগে গেল। মাত্র 10 কিলোমিটার, অথচ সময় লাগলো 1.5 ঘন্টা। বাংলাদেশের যানজট কি কখনোই কাটবে না? ঝিল গোলচত্বর দাঁড়িয়ে ফোন লাগালো মৌনতাকে। মৌনতা ফোন রিসিভ করেই বকবক শুরু করে দিল। ঝিল ক্লান্ত হয়ে পড়েছে। মৌনতা এক দমে হাজার কথা বলে বলল, কিরে, আছিস নাকি গেছিস? কথা বলিস না কেন? মৌ, তুই কথা বললে কাউকে কথা বলতে দিস? উফ, সরি। তাই হোক, কোথায় তুই? আর কত দেরি হবে? ঝিল চারিদিকে তাকিয়ে মুখটা ঢেকে নিয়ে বলল, গোল চত্বরে এসে পড়েছি, এবার প্লিজ তাড়াতাড়ি আয়। আমি হাঁপিয়ে গেছি, ক্লান্ত লাগছে, মনে হচ্ছে মাথা ঘুরে যাবে। মৌন উচ্চ শব্দে বলল, এই না না, একটু পর অজ্ঞান হ প্লিজ। আমি এসে নেই, তারপর 2 মিনিট লাগবে জাস্ট। ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এই মেয়েটা এমন পাগল কেন? কেউ কি ইচ্ছে করে অজ্ঞান হয়? মিনিট 5 পরই মৌনতাকে দেখতে পেল ঝিল। মৌনতা হাত দিয়ে ইশারা করছে ওকে। ঝিল মলিন হাসল। সত্যিই খুব খারাপ লাগছে ওর। মৌনতা রোড পেরিয়ে এসে ঝিলকে জড়িয়ে ধরল। ঝিল এক হাতে পিঠ চাপড়ে পড়ল। প্লিজ এবার নিয়ে যা আমাকে, আই এম টায়ার্ড। মৌনতা মেকি হাসি দিয়ে বলল, বিয়ের আসর থেকে 6 বার পালিয়ে আসা মেয়ে নাকি ট্রায়াড? আচ্ছা, বিয়েটা করে নিলে কি বা হয়? আঙ্কেলরাও নিশ্চিত হয়ে যাবে, আর তুইও ঝামেলা মুক্ত হবি। ঝিল ভেঙচি কেটে বলল, নো ওয়ে, আমি এই পৃথিবীকে আরো অনেক জানতে চাই। বিয়ে মানে এক বস্তা প্যারা, স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। সকলের মন জোগাতে গিয়ে পা পিছলে অকালে মরার শখ নেই আমার। ঝিলের কথাতে হো হো করে হেসে উঠল মৌনতা। তুই বিয়েটা করে নে, আমি না হয় তোর শ্বশুর শাশুড়ি নেক্সট বার পালিয়ে যাব। নতুন এক্সপিরিয়েন্সও হবে, তোর শ্বশুর বাড়িও ঘোরা হবে। ঝিল বাঁকা চোখে তাকিয়ে বলল, প্লিজ এখন চল, আমার খিদে পেয়েছে। মৌনতা হাসি থামিয়ে ঝিলকে নিয়ে নিচের বাসাতে গেল। বিশাল এক কম্পার্টমেন্টের 7th ফ্লোরে মৌনতাদের বাসা। মৌনতা লম্বা হেসে বলল, লিফট নষ্ট হয়ে গেছে। ঝিলের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। মৌনতা হো হো করে হেসে উঠল। মজা করছিলাম। ঝিল বোকার মতো তাকিয়ে রইল। এই মেয়েটা ওকে টেনশন দিয়েই মেরে ফেলবে। অভিনব ফেসবুক স্ক্রল করছে, বিভিন্ন ট্রাভেল এজেন্সি খুঁজে খুঁজে দেখছে। সুন্দরবন ঘুরতে হলে সাধারণত ট্রাভেল এজেন্সির সাথেই যেতে হয়। সেখানে একা যাওয়ার সাধারণ পারমিশন নেই, তবে কেউ চাইলে সম্পূর্ণ ঝুঁকি নিয়ে পারমিশন নিতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে ট্রাভেল এজেন্সি ছাড়া সকালবেলা খুলনা থেকে মংলা হয়ে সুন্দরবন ঘুরে সন্ধ্যায় ফিরে আসা যায়। সেক্ষেত্রে পর্যটন কেন্দ্রগুলো তেমন উপভোগ করা যায় না। তাছাড়া ভ্রমণ গাইড ছাড়া সুন্দরবন ঘুরতে যাওয়া প্রচণ্ড রিস্কের। তার জন্য সব থেকে সুবিধাজনক আর বেস্ট উপায় হচ্ছে ট্রাভেল কোম্পানির
প্যাকেজ নিয়ে ঘুরতে যাওয়া। অভিনব গত বছরও সুন্দরবন গিয়েছিল, তবে সেটা ভারত থেকে। আর ভারতের সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলো ওর কাছে কেমন আর্টিফিশিয়াল লেগেছে যেন। প্রকৃতির সেরা সান্নিধ্য পায়নি ও। তার উপর সেটা মাত্র ছিল একদিনের ট্যুর। সাধারণত সুন্দরবন ট্যুরের বুকিং কনফার্ম করা হয় অনেক দিন আগে থেকেই। আসন ফাঁকা থাকা সাপেক্ষে যাত্রার তারিখের কমপক্ষে 7 দিন আগে পর্যন্ত বুকিং কনফার্ম করা হয়। বুকিং মানে কনফার্মেশন মানি জমা দিয়ে আসন নিশ্চিত করা। বুকিং কনফার্ম করতে হলে ডেডলাইনের মধ্যে টাকা জমা দিতে হয়। চাইল্ড পলিসিও রয়েছে, সেখানে 3 বছর বয়স অবধি শিশুদের আসন ফ্রি। 3 প্লাস থেকে 6 বছরের শিশুদের জন্য ছাড় আছে। সেক্ষেত্রে বাচ্চাদের বাসের সিট ও শিপে কেবিন শেয়ার করতে পারে। কিন্তু অভিনবর কাছে এতদিন অপেক্ষা করার মতো সময় নেই। ও চায় দ্রুত প্রকৃতির সাথে একটু মিতালি করতে। অভিনব বেশ চিন্তায় পড়ে গেল। বেশ কয়েকটা ট্রাভেল এজেন্সি দেখলো অভিনব। সেখানে একটা ট্রাভেল এজেন্সি পেয়ে গেল, যেটা পরশুই যাবে সুন্দরবন। আর এটাতে এমার্জেন্সি এন্ট্রি নেওয়া হচ্ছে। তারা নিজেদের নতুন উদ্যোক্তা বলে দাবি করেছে। তাদের বিশেষত্ব হচ্ছে ট্রাভেলারদের দ্রুত সুযোগ সুবিধা দেওয়া। যেহেতু অন্য এজেন্সিগুলোতে যেতে গেলে লেট হবে, তাই অভিনব ঠিক করলো এটাতেই যাবে। এজেন্সির সমস্ত ডিটেলস চেক করে দেখলো অভিনব। এখানে এন্ট্রির জন্য টাকা আগে পেমেন্ট করতে হবে, তাও আবার সাধারণের থেকে বেশি পেমেন্ট দিতে হবে। অভিনব সেদিকে পাত্তা দিল না। টাকা যত লাগুক সমস্যা নেই ওর। টাকা দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। সশরীরে কিংবা বিভিন্ন কার্ডের মাধ্যমে আসন কনফার্ম করা যেতে পারে। অভিনব নিজের কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করে আসন কনফার্ম করে নিল। তারপর বাংলাদেশের সুন্দরবন নিয়ে একটু রিসার্চ করলো। এটা অভিনবর স্বভাব, যেখানে যাবে তার সম্পর্কে আগে ধারণা নিয়ে নিবে। এটা প্রতিটা ট্রাভেলারদেরই করা উচিত। রাত প্রায় 11টা। ঝিল সাধারণত এই সময়ে ঘুমে বিভোর হয়ে থাকে, তবে আজ ওর চোখে ঘুম নেই। শরীর ক্লান্ত হলেও মনের শান্তি মিলছে না। বনতার বাসাটা ওর কাছে তেমন পছন্দ হয়নি, বিশেষ করে বাড়ির সর্ববয়স্ক সদস্য মৌনতার দাদি। বৃদ্ধা ঝিলকে তেমন পছন্দ করেননি। ঝিল আসতেই কেমন চোখে তাকিয়েছিলেন। আগের যুগের মানুষের মনোভাব যেমন হয়। ঝিল লম্বা করে শ্বাস ফেলল। মৌনতার বাসাতে থাকতে ইচ্ছে হচ্ছে না ওর। কোথাও একটা যেতে পারলে ভালো লাগতো। কোনো রিলেটিভের বাসাতে যাওয়া যাবে না, তাহলে কয়েকটা দিনের জন্য যাবেটা কোথায়? ঝিলের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে দেখে মৌনতা ঝিলকে বাহু দ্বারা ধাক্কা দিল। ঝিল আনমনেই উত্তর করল, কি হয়েছে তোর? মন খারাপ নাকি? আরে জানো, মন খারাপ করিস না। এমন তো নয় বাসা থেকে পালিয়ে আসার জন্য তোকে সবাই বকা দিবে। ইস, সবাই কত ভালো। আমার বাসাতে যদি জানে আমি রিলেশনে আছি, তাহলেই শেষ। পা ভেঙে বাসায় ফেলে রাখবে। মৌনতার কোনো কথাই ঝিলের কান অবধি পৌঁছল না। মৌনতা একাই বকবক করতে করতে এক পর্যায়ে থেমে গেল। ঝিলের দিকে সরু চোখে তাকিয়ে রইল। ঝিলের চোখ দুটো মাথার উপর ভন ভন করে ঘোরা সিলিং এর দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন সিলিং পর্যবেক্ষণ করার গুরু দায়িত্বটা শুধু ওর। মৌনতা ফোঁস করে দম ফেলল। ঝিলকে কোনো কালেই বুঝে উঠতে পারেনি ও। দুজনের প্রায় 4 বছরের পরিচয়। কলেজের ফার্স্ট ডে থেকেই বেশ জমে উঠেছে ওদের বন্ধুত্ব। তবে ঝিল পুরো ঝিলের মতোই, যার গভীরতা মাপার জন্য গভীর এক চোখের প্রয়োজন। পরিবারের আদরে বড় হওয়া মেয়েটার মানসিকতা খুব ভালো হলেও ও কিছু বিষয়ের প্রতি গভীর ক্ষোভ ওর। তার একটা হলো বিয়ে। সবাই বিয়ের স্বপ্ন দেখলেও মেয়েটা সেই স্বপ্ন দেখে না। হয়তো নিজ চোখে সংসার জীবন দেখা হয়নি বলেই। বোধ হওয়া থেকেই তো মাকে দেখতে পায়নি। পুরো পুরুষ ফ্যামিলিতে বেড়ে ওঠা একটা মেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে, সেটাই স্বাভাবিক। ঝিলের মুখের দিকে তাকালেই মৌনতার বেশ মায়া হয়। মেয়েটার মধ্যে কেমন এক সুখ খুঁজে পাই ও। মৌনতা হঠাৎ করেই ঝিলকে চড়িয়ে শুয়ে পড়ল। ঝিল সামান্য চমকালো, লম্বা করে দম ফেলে পড়ল, মৌ কি হয়েছে তোর? কিছু না, তোকে জড়িয়ে ধরতে ইচ্ছে হলো একটু। ঝিল প্রশস্ত হাসল। মৌনতার মাথায় হাত বুলিয়ে বলল, ইস, তোর যদি বিএফ না থাকতো তাহলে আমি তোকে আমার ভাবি করে নিতাম। মৌনতা বিগলিত হাসল। এই কথাটা কয়েকশতবার বলেছে ঝিল। ঝিল ঘন ঘন শ্বাস ফেলছে। মৌনতা ভ্রুকুচকে বলল, তোর কি কোনো বিষয় খারাপ লেগেছে ঝিল? আরে না, আসলে আমার বুক ভরে শ্বাস নিতে ইচ্ছে হচ্ছে। সেটাই কোলাহলপূর্ণ সমাজে আমি উপভোগ করতে পারছি না। বিয়ে করে নে, দেখবি সব রঙিন লাগবে। ঝিল মজার ছলে বলল,
বিয়েটা করে নিই আর এক গাদা ছেলেপুলে জন্ম দিয়ে তাদের সামলানোর দায়িত্ব পেয়ে যাই, তাই না? তার পরের মুহূর্তেই কিছুটা আবেগ নিয়ে আবার বলা শুরু করলো। সব রঙিন হয় না রে। আই নো, প্রতিটা মেয়ে কখনো না কখনো মা হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু আমি নিজেই তো কখনো মায়ের সান্নিধ্য পাইনি। আমি কি করে আমার সন্তানদের ভালোবাসা দিব বল? আর আমার ভয় হয়, প্রচন্ড ভয় হয়। আমি যেমন রোজ আমার আম্মু আর মামুনিদের অভিযোগ করি আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য, তাদের ভালোবাসা না পেয়ে কাঁদি। আমার সন্তান যদি বলে আমি কেন ওকে অন্য মেয়েদের মতো ভালোবাসতে পারি না, তখন আমি কি জবাব দিব বলতো? ঝিল কিছুটা নীরব হয়ে আবার বলা শুরু করলো। আমি যখন স্কুলে দেখতাম আমার বন্ধুরা মায়েদের সাথে হেঁটে হেঁটে আসছে, তখন আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম, কেন আমার আম্মু নেই? এত এত অভিযোগ করতাম, অনেকের মা নেই তো কাকিরা আছে, আন্টিরা আছে, আমার তো তাদের কেউই নেই। একজন মায়ের ভালোবাসা ছিটে ফোটাও আমার গায়ে নেই। হ্যাঁ, আমার পাপা ভাইয়ারা আমাকে জান দিয়ে ভালোবাসে, কিন্তু একটা মায়ের অভাব কি কখনো পূরণ হয়? তাদের এত এত ভালোবাসাও আমাকে খুশি করতে পারেনি। রোজ কেঁদেছি একজন মায়ের হাতে ছোঁয়ার জন্য। মামুনিরা থাকলেও এত কষ্ট হতো না, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে আমি কারোর ভালোবাসা পাইনি। আমি কি করে মা হই বলতো? এসবের গুণ আমার মাঝে নেই যে। আমি আমার এক পৃথিবীকে একা মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না, তবে লাঘব করার জন্য আমার কেউ ছিল না। আমি মা হলে কলঙ্কের তকমা লাগবে, আমার সন্তানরা কষ্ট পাবে, আর আমি হব কলঙ্কিত মা, যে তার নিজ গর্ভের সন্তানকে সঠিক ভালোবাসতে পারবে না।